আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। চিঠির উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা। রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৬০০ ঘর, শিশুর মৃত্যু। এবং ২ কারখানা বন্ধের নোটিশ দিল এস আলম গ্রুপ। সর্বশেষ জানাবো জামায়াত রাষ্ট্র চালানোর দায়িত্ব পেলে সব বৈষম্যের অবসান ঘটবে বললেন জামায়াতের আমির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চিঠির উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে যে চিঠি দেওয়া হয়েছে সেটির উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, এমনটি জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠির জবাব এখনো আসেনি, উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আরেক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, স্বাভাবিক সময়ের মধ্যে চিঠির জবাব না এলে ভারতকে তাগাদাপত্র দেওয়া হবে। তবে স্বাভাবিক সময় কতটুকু জানতে চাইলে মুখপাত্র সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেননি। তিনি বলেন, এটি নির্ভর করে কোন বিষয়ের উপর কথা হচ্ছে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি অত্যন্ত সংবেদনশীল। এর স্বাভাবিক সময়ে ব্র্যাকেটিং করার সুযোগ নেই। এসব ক্ষেত্রে কখনো কখনো কোনো কোনো বিষয়ে বছরের পর বছর লেগে যায়। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বর্তমান স্ট্যাটাসটা কি, ভারত সরকার তা জানিয়েছে কিনা, এমন প্রশ্নে মুখপাত্র বলেন, এ বিষয়ে বিগত দিনগুলোতে বিভিন্ন সময়ে গণমাধ্যম থেকে আমরা প্রশ্ন পেয়েছি। পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব এ নিয়ে উত্তর দিয়েছেন। এটি নিয়ে আমার কমেন্টস করার সুযোগ নেই। আমি স্পেসিফিক্যালি বলতে পারব না। এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে নোট পাঠায় বাংলাদেশ। সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। এটা ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতকে নোট ভার্বাল পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড, গত ১৬ বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং মতিঝিলের শাপলা চত্বরের হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড, এসব মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে। শেখ হাসিনা, তার মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনীর প্রধানসহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার সুনির্দিষ্ট অবস্থান নিয়ে ভারত সরকার এখনো কিছু বলেনি। রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৬০০ ঘর, শিশুর মৃত্যু। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে পুড়ে গেছে প্রায় ৬১৯ শেল্টার বা ঘর। পরে মৃত্যু হয়েছে এক শিশুর, তবে তার পরিচয় জানা যায়নি। মঙ্গলবার দুপুর ১টার দিকে উখিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা কাজ করেন। দুপুর ২:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন, কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ করে, কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। তবে কিভাবে আগুন ধরেছে সেটি এখনো জানা যায়নি। ২ কারখানা বন্ধের নোটিশ দিল এস আলম গ্রুপ। এস আলম গ্রুপের ২টি কারখানা বুধবার থেকে বন্ধের নোটিশ দিয়েছেন এই শিল্প গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন। তবে নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগগুলো ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী খোলা থাকবে। মঙ্গলবার এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেডের কারখানার সব শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়। এস আলমের কারখানাগুলো কর্ণফুলী উপজেলার কালারপুল, ইছানগর ও বাঁশখালীতে অবস্থিত। নোটিশে বলা হয়েছে, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। কারখানা বন্ধের নোটিশের খবর ছড়িয়ে পড়লে গ্রুপটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা কারখানার সামনে জড়ো হয়ে প্রকৃত কারণ জানার চেষ্টা করেন। সূত্র জানায়, এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম সম্পদ ও বিনিয়োগ নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে অন্তর্বর্তী সরকারকে ৬ মাসের সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে বিষয়টির সমাধান না হলে আন্তর্জাতিক সালিসিতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও একাধিক উপদেষ্টার কাছে বিরোধ নিষ্পত্তির নোটিশ পাঠিয়েছেন সাইফুল আলম। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। সংবাদ মাধ্যমটির তথ্যমতে ১৮ ডিসেম্বর দেওয়া এস আলমের ওই নোটিশে বলা হয়েছে, এই ক্ষতি আদায়ে সাইফুল আলম আন্তর্জাতিক আইনি প্রচেষ্টা শুরু করেছেন। তবে বাংলাদেশি নাগরিক হিসেবে নন, সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তার এই প্রচেষ্টা। এক্ষেত্রে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে ২০০৪ সালের দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির কথা বলা হয়েছে নোটিশে। এতে বলা হয়, এস আলমের পরিবার ২০১১ সাল থেকে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।
2021 থেকে 2023 সালের মধ্যে তারা দেশটির নাগরিকত্ব পেয়েছেন। 2020 সালে তারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন। জামায়াত রাষ্ট্র চালানোর দায়িত্ব পেলে সব বৈষম্যের অবসান ঘটবে বললেন জামায়াতের আমির। জামায়াত রাষ্ট্র চালানোর দায়িত্ব পেলে সব বৈষম্যের অবসান ঘটানো হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা ইসলামিয়া মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় সার্বিক উন্নয়নে গাইবান্ধা বৈষম্যের শিকার হয়েছে। দেশের অনেক জেলার সঙ্গে গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কারিগরি মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে, কিন্তু এসবের কিছুই নেই গাইবান্ধা জেলায়। গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা, আমরা সব জেলার সঙ্গে এ জেলার উন্নয়নের পক্ষে, কিন্তু এক্ষেত্রে গাইবান্ধা বঞ্চিত হবে কেন? গাইবান্ধা কি বাংলাদেশের অংশ নয়? গাইবান্ধার মানুষ কি ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর স্বাধীনতা সংগ্রামে অংশ নেননি? গাইবান্ধা জেলা কি দেশের উন্নয়নে ভূমিকা রাখেনি? এসব বৈষম্যের অবসান চেয়ে তিনি বলেন, আমি এ সরকারের কাছে দাবি রাখছি, জেলাভিত্তিক উন্নয়নের তালিকা থেকে গাইবান্ধা জেলা যেন বঞ্চিত না হয়। তিনি আরো বলেন, মহান আল্লাহ যদি জামায়াত ইসলামীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে এমন সব বৈষম্যের অবসান ঘটানো হবে। আর যদি অন্য কারো হাতে রাষ্ট্র ক্ষমতা দান করেন, তাহলে গাইবান্ধাবাসীর পক্ষে আমি দাবি রেখে যাব ইনশাআল্লাহ। দীর্ঘ ২২ বছর পর এ মাঠে সমাবেশ করল জামাত। ২০০২ সালে জামাত ইসলামীর প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী এ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিয়েছিলেন। এরপর এ মাঠে আর কোনো সমাবেশ করতে পারেনি জামাত। কর্মী সমাবেশে ডাক্তার শফিকুর রহমানকে একনজর দেখতে ও তার কথা শুনতে মানুষের ঢল নামে।